সেন্ট মার্টিন বাংলাদেশী ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক আবেগের নাম, এক ভালোবাসার নাম। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আজকে আমি কথা বলবো সেন্ট মার্টিন নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি সেন্ট মার্টিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, আর মায়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা দ্বীপও বলা হয়। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। চলুন এবার জেনে নেই সেন্ট মার্টিনের দৈর্ঘ্য ও প্রস্থ। সেন্ট মার্টিনের দৈর্ঘ্য ৯ কিলোমিটার ৫.৬ মাইল, আর প্রস্থ হচ্ছে 0.৫ কিলোমিটার 0.31 মাইল। চলুন এবার জেনে নেই সেন্ট মার্টিনের ইতিহাস। তবে প্রথম এই দ্বীপটি মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটি নামকরণ করেছিল জিঞ্জিরা নামে। মূলত এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার সময় দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। 1890 খ্রিস্টাব্দে কিছু বাঙালি ও রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। প্রথম 13টি পরিবার বসতি স্থাপন করেছিল এই দ্বীপে। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া ও জাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট ও ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণে নারিকেল গাছ রোপণ করে এই দ্বীপে। কালক্রমে পুরো দ্বীপটি নারিকেল প্রধান দ্বীপে পরিণত হয়। পরবর্তীতে 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ-জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করেন। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে 1900 খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। চলুন এবার জেনে নেই সেন্ট মার্টিনের জনবসতি সম্পর্কে। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোক বসতি স্থাপন শুরু করে। বর্তমানে এখানে 7,000-এরও বেশি লোক বসবাস করে থাকে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। চলুন এবার জেনে আসি সেন্ট মার্টিনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। বর্তমানে সেন্ট মার্টিনে একটি মাধ্যমিক বিদ্যালয় ও 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। ছেড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা, আর মূল দ্বীপ ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপের নাম ছেড়া দ্বীপ। স্থানীয়রা একে ছেড়া দিয়া বা সিরা দিয়া বলেও ডাকে। সেন্ট মার্টিনকে বলা হয় প্রবাল প্রাচীরের দ্বীপ। তো চলুন জেনে নেই প্রবাল সম্পর্কে। প্রবাল হলো অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত সামুদ্রিক প্রাণী। এরা সাধারণত কলোনি তৈরি করে বসবাস করতে ভালোবাসে। কলোনির সমস্ত পলিপ জিনগতভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরা প্রাণী হলেও জীবনের পূর্ণবয়স্ক অবস্থায় সাগর তলে কোনো দৃঢ় তলের উপর গেড়ে বসে বাকি জীবন পার করে দেয় নিশ্চিতভাবে। প্রতিটি প্রবাল পলিপ যেখানে বসে সেখানে নিজের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণের মাধ্যমে শক্ত পাথরের খোলস বা বহিঃকঙ্কাল তৈরি করে থাকে। একটি প্রবাল পলিপের মৃত্যুর পরেও খোলসটি রয়ে যায়। এরকম প্রবাল দেহাবশেষের উপর নতুন করে আবার প্রবাল বসতে পারে। এভাবে একটা কলোনি বহু প্রজন্ম ধরে চলার ফলে বড়সড় পাথুরে আকৃতি ধারণ করে থাকে। এভাবে একটা কলোনি বহু প্রজন্ম ধরে চলার ফলে বড় বড় পাথুরে আকৃতি ধারণ করে থাকে।
এভাবে মূলত তৈরি হয় বড় বড় প্রবাল দ্বীপ এবং বড় বড় প্রবাল প্রাচীর। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে অস্ট্রেলিয়ার সন্নিকটে গ্রেট ব্যারিয়ার দ্বীপপুঞ্জ। কিভাবে আপনারা কম খরচে সেন্ট মার্টিন যাবেন, কম খরচে কোথায় থাকবেন, বিস্তারিত ভিডিও আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।